গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিচারের উদ্যোগে সন্তোষ ভুক্তভোগী পরিবার। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরেই আন্তর্জাতিক টিম আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা। ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই। এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত এক যুগেরও বেশি। অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। হাসিনা সহ পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তলব করবে দুদক। হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থার ঘোষণা। তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। রিসিভ করবেন তারেক রহমান। দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান হাসনাতের। ফরিদপুরে সমাবেশ। নতজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু গণ অভ্যুত্থান অধিদপ্তরের। সহায়তা দেওয়া হবে শহীদ পরিবার ও আহতদের, জানালেন তথ্য উপদেষ্টা। আগামী অর্থবছর থেকে মিলবে মাসিক ভাতা। ব্যয় কমাতে জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে করার পক্ষে সংস্কার কমিশন। জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠানের ওপর এমপিদের অযাচিত নিয়ন্ত্রণ বন্ধে সুপারিশের ঘোষণা। এবং খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। সম্পূরক শুল্ক আরও 3% বাড়াচ্ছে এনবিআর। 100 টাকা রিচার্জে গ্রাহককে কর গুনতে হবে 56 টাকার বেশি। অবশেষে আগামীকাল রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাসা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সঙ্গে থাকছেন তার মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে রিসিভ করবেন তারেক রহমান ও তার পরিবার। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে তার চিকিৎসার কথা রয়েছে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নানা জটিলতা ও বাধা পেরিয়ে অবশেষে উন্নত চিকিৎসা যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য দাবি জানিয়ে এলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন গলাতে পারেনি তার চিকিৎসক পরিবার ও দল। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বিদেশে যাওয়া নিয়ে আর কোনো বাধা না থাকায় লন্ডনে যেতে পারছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রীর লন্ডন যাত্রা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। জানান, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে 7 তারিখ রাত 10টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম জিয়া। সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সে যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ যেটা বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বিএনপি নেত্রীকে রিসিভ করবেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 8 বছর পর দেখা হবে মা ছেলের। এরপর ভর্তি হবেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। জাহিদ হোসেন জানান, বিএনপি নেত্রীর লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেখানকার চিকিৎসকরাই। এর ওপরই নির্ভর করবে চিকিৎসার জন্য পরবর্তীতে যুক্তরাষ্ট্রে তিনি যেতে পারবেন কিনা। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, ওনার সহধর্মিনী, ওনারা এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে
রিসিভ করবেন এবং বিএনপি নেত্রী বেগম জিয়া দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। 2018 সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর 2020 সালের 25শে মার্চ জামিনে মুক্ত হলেও 5 আগস্ট পর্যন্ত এক প্রকার গৃহবন্দী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এবার গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান অন্য মামলায় কারাগারে থাকায় তাকে হাজির করতে বলা হয়েছে 12 ফেব্রুয়ারি। চিফ প্রসিকিউটর জানান, গুমের নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, আর গুম করলে ওই কর্মকর্তাকে দেয়া হতো পুরস্কার। গুমের সঙ্গে জড়িতদের বিচার শুরু হওয়ায় খুশি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আফজাল হোসেনের রিপোর্ট। গত 15 বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পায় কমিশন। সংশ্লিষ্টতা পেয়েছে প্রতিবেশী দেশ ভারতেরও। গুম কমিশনের রিপোর্টে আরও বলা হয়, গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করে। 2009 থেকে 2024 আওয়ামী লীগের আমলে গুম করা হয় হাজারেরও বেশি মানুষকে। এর মধ্যে কেউ ফিরেছেন, কেউ হারিয়ে গেছেন চিরতরে। সোমবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা, তারিক আনাম সিদ্দিকী, বেনজির আহমেদ সহ এরকম 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করতে বলা হয়েছে 12 ফেব্রুয়ারি। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুমে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করত শেখ হাসিনার সরকার। গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিন বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুম পরিবারের সদস্যরা। রাষ্ট্র বিচারের উদ্যোগ নেয় সন্তোষ প্রকাশ করেন তারা। আইসিটি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি। 14 ডিসেম্বর পর্যন্ত গুমের ঘটনায় কমিশনে 1676টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তলব করবে দুদক। তবে হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এদিন ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের মতিউর সহ স্ত্রী সন্তানদের নামে মামলা করেছে দুদক। অবৈধ সম্পদের মামলায় জড়িয়েছেন সাবেক 2 এমপি। মেগা প্রকল্পে লুটপাট, বিদেশে অর্থ পাচার সহ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক মহাপরিচালকের কাছে প্রশ্ন ছিল, বিদেশে থাকা অভিযুক্তদের কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে, তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। নাটোর 2 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে 16 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 25 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় মামলা করেছে দুদক। প্রায় 22 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের সাবেক এমপি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। এছাড়া 125 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় ছাগলকাণ্ডের সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। মতিউরের বিরুদ্ধে ইতিপূর্বে তো আমরা মামলার তথ্যাদি আপনাদেরকে পরিবেশন, এটা হচ্ছে তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে
এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। এদিকে দুদকের নাম ভাঙিয়ে চাঁদাবাজের খবর নজরে আসে আসল দুদকের। পরে এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংস্থাটি জানায় এ কাজ ভুয়া দুদকের। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে এসে গ্রেফতার হন ৩ জন। পল্টন থানায় ৭ জনকে আসামি করে মামলা করে দুদক বলছে অন্তত ২০০ অভিযান চালিয়ে চাঁদাবাজি করেছে তারা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের বিদ্রোহ ছিল না, দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন স্বাধীন তদন্ত কমিশনের প্রধান। জানান, স্বচ্ছভাবে তদন্ত করে ৩ মাসের মধ্যে জনসম্মুখে প্রকাশ করা হবে পিলখানা হত্যাযজ্ঞের প্রতিবেদন। শেখ হাসিনাকেও আনা হবে জিজ্ঞাসাবাদের আওতায়। রাওয়া কনভেনশন সেন্টারে মতবিনিময় সভায় প্রকৃত ঘটনা উন্মোচন করে বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফেরেন ৫৫ জন। এখনো বয়ে বেড়ানো দগদগে ক্ষত ক্ষোভের স্ফুলিঙ্গ হয়ে চোখে মুখে ফুটে ওঠে তাদের স্মৃতিচারণে। চরমভাবে নির্যাতিত করে রক্তাক্ত করলো এবং আমাকে গলা টিপে তারা হত্যা করছিল। সেই মৃত্যুর কাছ থেকে আমরা ফিরে এসেছি। এত বছর পর গেল ডিসেম্বরে গঠন করা হয়েছে ৭ সদস্যের স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় সভায় উঠে আসে নির্মমতার গল্প। সঠিক বিচার না হওয়ার আক্ষেপ নিয়ে দিন পার করছেন স্বজনহারারা। একটা মানুষ তো প্রতিবাদ করলো না আমাদের বাবার হত্যার সময়। তখন তারা যদি প্রতিবাদ করতো, এতগুলো অফিসার তো আসলে নৃশংসভাবে হত্যাকাণ্ডে মারা যেত না। বিডিআর হত্যাকাণ্ডকে সার্বভৌমত্বের উপর আঘাত দাবি করে শহীদ পরিবারের স্বজনদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক প্রকৃত ঘটনা, বিচার হোক দোষীদের। তবে ৭ সদস্যের কমিশনের মধ্যে একজনকে নিয়ে আপত্তি জানান তারা। এটা শুধু আমার বাবা মার হত্যা না, এটা 57 মিলিটারি অফিসার্স হত্যা না, এটা বিডিআর ধ্বংসের হত্যা না, এটা সেনাবাহিনী ধ্বংসের হত্যা না, এটা বাংলাদেশের সভরেন্টি ধ্বংসের একটা বিষয়। বিডিআরের সদস্যদের দ্বারা এত বড় একটা ঘটনা পরিকল্পিতভাবে করা এবং এই জিনিসটা বাস্তবায়ন করা কোনোভাবে তাদের পক্ষে সম্ভব নয়। নিরপেক্ষভাবে কাজ করার কথা জানিয়ে কমিশনের সভাপতি বললেন, ৩ মাসের মধ্যে প্রকাশ করা হবে তদন্ত প্রতিবেদন। শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন। আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি, আমরা যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। এ সময় পিলখানা হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রমাণ দেওয়ার আহ্বান জানান কমিশন সভাপতি। ভারতের পাকিস্তানের আইএসআই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করতে পারবে না ডিবি। দেশের কোথাও থাকবে না আয়নাঘর, ভাতের হোটেল। গোয়েন্দা কার্যালয় পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নতজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ফরিদপুর প্রতিনিধি শিকদার সজলকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদত আকন। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে শেখ হাসিনার আমলে হওয়া গুম খুনের বিচার করার তাগিদ দেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরি যারা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। নতুজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিশ্বের যে কোনো পরাশক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ আর কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি
সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরে নিহত 8 পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন অনুষ্ঠানে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তৈরি হয়েছে এক নতুন বাংলা। এই বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার সরকারকে দেখতে চান না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া ছাত্র নেতারা এবং স্থানীয় যুব সমাজ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, ফরিদপুর। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় কাজ শুরু করবে গণ অভ্যুত্থান অধিদপ্তর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হবে জুলাইয়ে। তবে সোমবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নিহত ও আহতদের তালিকায় অন্তর্ভুক্তির জন্য 31 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। রায়ের বাজার কবরস্থানে আমরা 131টি বেওয়ারিশ কবরের সন্ধান পেয়েছি এবং সেগুলো নিয়ে যাচাই বাছাই কার্যক্রম চলছে। এখন পর্যন্ত যারা নিখোঁজ আছে তাদের কবরের হুদিস যদি পাওয়া যায় তাদেরকে আমরা শহীদদের কাতারে এন্ট্রি করছি। শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, জুলাই আগস্টে নিহতদের পরিবার এবং আহতদের সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আগামী মাস থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে গণ অভ্যুত্থান অধিদপ্তর। বলেন, আগামী সপ্তাহেই নিহত ও আহতদের প্রাথমিক তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করে আর্থিক সহায়তা দেয়া শুরু হবে। বাকি টাকা এবং মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হবে জুলাই মাসে। 637 কোটি 80 লক্ষ টাকা একটা বাজেট অর্থ মন্ত্রণালয় থেকে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দেওয়া হবে পর্যায়ক্রমে। এটা সিদ্ধান্ত হয়েছে 30 লক্ষ টাকা প্রতিটা শহীদ পরিবার এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এরকম ভাবে দেওয়া হবে আহতদের জন্য। খরচ কমাতে একই দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন করার পক্ষে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। জানান, এতে সরকারের খরচ কমে নামবে 600 কোটি টাকায়। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে 16টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অন্যতম স্থানীয় সরকার সংস্কার কমিশন। সোমবার রাজধানীর স্থানীয় সরকার ইনস্টিটিউটে সংবাদকর্মীদের সঙ্গে বসেন তোফায়েল আহমেদ নেতৃত্বাধীন এই কমিশন। এতে স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করা, নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। এরপর নিজেদের মতামত তুলে ধরেন কমিশন প্রধান। জানান, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে তারা। লোকাল গভর্নমেন্ট সিস্টেম নাই, সিস্টেমে আনতে হবে। সিস্টেমে আনতে গেলে নির্বাচন একরকম হওয়া লাগবে। এখন জেলার একরকম নির্বাচন, উপজেলার একরকম নির্বাচন, ইউনিয়ন একরকম নির্বাচন, এটা তো করা সঙ্গত না। তখন কিন্তু একটা সিস্টেমের প্রশ্ন আসবে। এই সিস্টেমের প্রশ্ন আসলে যেসব সহজ হবে যদি সংসদীয় পদ্ধতিতে হয়। স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর এমপিরা যাতে অযাচিত নিয়ন্ত্রণ করতে না পারেন সে বিষয়ে সুপারিশ করা হবে বলেও জানান তোফায়েল আহমেদ। মিনিস্ট্রিগুলো থেকে সার্কুলারগুলো আসে লোকাল গভর্নমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্টে, ওখানেও কিন্তু একটা লাইন জুড়ে দেওয়া হয়, এমপি সাহেবের পরামর্শ করিবেন বা শুনিবেন, এরকম কথা আছে বলা। এগুলো থাকা চলবে না, কারণ এটা আইন, এটা তো এক ধরনের আইনের ফোর্স হয়ে যাচ্ছে যখন একটা সার্কুলারে থাকে। এছাড়া স্থানীয় সরকারের পার্বত্য জেলাগুলোর ভূমিকা নিয়ে সংস্কারের প্রস্তাব নিয়ে ভাবছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। শুধু লোকাল গভর্নমেন্ট টাকা দিয়ে চলে না। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে সাদা পোশাকে আর কাউকে গ্রেপ্তার করা যাবে না। থাকতে হবে জ্যাকেট, দেখাতে হবে আইডি কার্ড। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় পরিদর্শন শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবি কার্যালয় সহ দেশের কোথাও আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলে আবারও স্পষ্ট করেন তিনি। সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, এখন থেকে সাদা পোশাকে আর কাউকে গ্রেফতার করা যাবে না। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। ডিবি কার্যালয় সহ দেশের কোথাও আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলেও স্পষ্ট করেন উপদেষ্টা। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। এদিকে আগারগাঁওয়ে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চলতি বছর সব পাসপোর্ট ই পাসপোর্টে রূপান্তরের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তাদের কোনো ভিসা নেই, ভিসা ছাড়া কিন্তু
আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে, তাদের ক্ষেত্রে 31শে জানুয়ারির ভিতরে তাদের আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে, তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দিব। রোহিঙ্গারা যাতে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহারের সুযোগ না পায় সেজন্য কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। এই সেবায় আরও 3% সম্পূরক শুল্ক বাড়াচ্ছে এনবিআর। মোবাইল অপারেটররা বলছে এর ফলে 100 টাকা রিচার্জে 56 টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। আজই এ বিষয়ে আদেশ জারি হতে পারে বলে জানিয়েছে এনবিআর। 6 মাসের ব্যবধানে মোবাইলে কথা বলা কিংবা ডাটা ব্যবহারে আবারও খরচের বোঝা চাপছে 18,87,00,000 সিম কার্ডধারীর কাঁধে। 3% বাড়ানো হচ্ছে সম্পূরক শুল্ক। 2024-25 অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়। এর সঙ্গে কার্যকরী ভ্যাট 18% এবং সারচার্জ আছে 1%। এছাড়াও সিম কর, রাজস্ব ভাগাভাগি সহ অন্যান্য কর মিলিয়ে 100 টাকার রিচার্জে 54.5 টাকা নেয় সরকার। এর মাঝেই হঠাৎ করে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতে 100 টাকায় 56 টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। বছরে অন্তত 1000 কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার। সোমবারই এ বিষয়ে আদেশ জারি হতে পারে বলে জানিয়েছে এনবিআর সূত্র। শুল্ক বাড়ানোর উদ্যোগ এমন সময় নেওয়া হচ্ছে যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। বিটিআরসির সবশেষ তথ্য মতে গেল অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় 44 লাখ। এই 1100-1200 কোটি টাকার জন্য দেখা যাবে যে অনেক আরো কমে যাচ্ছে ওভারঅল রেভিনিউ, মানুষ কম কথা বলতে পারে। 3% যে ট্যাক্স বাড়ানোর কথা শুনছি সাপ্লিমেন্টারি ডিউটির উপরে, বাজেটের এত আগে এসে একটা এসআরওর মাধ্যমে এই জিনিসটা করা আমাদের কাছে খুব ব্যতিক্রমী মনে হয়েছে এবং আমরা আর্জ করব এনবিআর এর কাছে যে এটা যাতে বাড়ানো না হয়। 2015-16 অর্থ বছরের বাজেটে মুঠোফোনে কথা বলার উপর প্রথমবারের মতো 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নিজেদের ইগোর জন্য পুরো ক্রিকেট পরিবারকে লজ্জায় ফেলেছেন বলে মন্তব্য সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের। পদের লোভ লালসা থেকে বিরত থেকে ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি। তবে 5 মাসেও বিসিবির স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করতে না পারা ফারুক আহমেদের ব্যর্থতা বলেই মনে করেন সুজন। আমাদের সব ক্রিকেটারের জন্য এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমি মনে করি। দুজন সিনিয়র মানুষ যেটা করলেন, আমাদের দেশে যত ক্রিকেটার আছে, আমরা যারা ন্যাশনাল টিম খেলি বা ন্যাশনাল টিমের বাইরে যত তাদের সবার জন্য খুব লজ্জাজনক যে তাদের এই যে ইগো প্রবলেম বা তাদের এই যে কারাকারির প্রবলেম চলতেছে, যে কে প্রেসিডেন্ট হবেন বা কে অপারেশনের চেয়ারম্যান হবেন বা কে ডেভেলপমেন্টের চেয়ারম্যান হবেন, ইটস ভেরি ফানি অ্যান্ড লজ্জাজনক আমাদের। উনি যদি মনে করেন যে উনি তার সম্মান পাচ্ছেন না, উনি ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না, ওনার এত সমস্যা নেই, ফারুক ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলবেন 1-to-1। এটা তো পাবলিককে বড় দরকার নেই, স্ট্রেট অ্যাওয়ে রিজাইন করবেন, বলবেন আমি বিপিএলের সাথে, যেটা আমি জানি না। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া, রিসিভ করবেন তারেক রহমান। দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিচারের উদ্যোগে সন্তোষ ভুক্তভোগী পরিবার। এবং বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান হাসনাতের। ফরিদপুরে সমাবেশ, নতজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।